প্রিয় দর্শক, নানান ধরনের খবর আমরা পাচ্ছি, কোনোটা সত্য কোনোটা গুজব। তবে ভোট শুরু হয়ে গেছে এ কথা হয়তো আমরা বলতেই পারি। এবং 12 তারিখের ভোট 11 তারিখ সন্ধ্যা 7টা থেকেই শুরু হয়ে গেছে। বেশ কিছু ভিডিও এরকম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, অবশ্যই ক্রস চেক করে দেখার চেষ্টা করেছি। আমি একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের 3 নম্বর আসনের সিদ্ধিরগঞ্জে 8 নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা স্কুলে গণভোটের ব্যালট পেপারের মুড়ি বই দেখা যাচ্ছে যে সারি সারিভাবে ব্যালট বক্সের উপরে সাজিয়ে রাখা হয়েছে। এবং নিশ্চিতভাবে এটুকু বলতে পারি, এটি এআই দিয়ে তৈরি কোনো ভিডিও নয়। এবং সেখান থেকে যেটি জানা যাচ্ছে যে জামায়াতের স্থানীয় সাবেক এক আমির তিনি এই ব্যবস্থা করে রেখেছেন ওই কেন্দ্রে, রাতেই যাতে সিল মারার প্রস্তুতি নেওয়া যায়। এবং যেটুকু জানা গেছে যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। যদিও তার কোনো প্রয়োজন নেই, এটি 1 2 3 হলেই মোটামুটি সবকিছুতেই সিল মারা সম্ভব। তারপরে এমন একটা আয়োজন চলছে সেখানে। এখন বিষয় হচ্ছে যে যদি কেউ বলেন যে এটি আগের কোনো ভিডিও 2018 বা 2014 আওয়ামী লীগ আমলের যে ফার্স্ট ভোটগুলো হয়েছে বা আগে থেকে শুরু হয়েছে, নিশ্চয়ই এটি বলার কোনো সুযোগ নেই। তার কোনো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে গোলাপি রঙের গণভোটের ব্যালট পেপার। এমনও শোনা যাচ্ছে যে কোনো কোনো এলাকায় জামায়াতের নেতারা রেজাল্ট শিটও তৈরি করে রেখেছে। এবং আমি আগেই বলেছি, সোশ্যাল মিডিয়াতে আরো অনেক ধরনের ভিডিও ছড়াচ্ছে। এর মধ্যে অবশ্যই কোনো কোনোটি গুজব, আবার কোনো কোনোটি সত্য হতে পারে। তবে সিল মারার প্রক্রিয়া যে শুরু হয়েছে কোথাও কোথাও, এটি চরম বাস্তবতা। এবং এদিক থেকে আমরা বলতে পারি যে এই যে 2026-এর নির্বাচন, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে নির্বাচন, সেটি যে 2018 সালের ভোটকেও হার মানাতে চলেছে এটুকু নিশ্চিত। তার কারণ 2018 সালের যেই নির্বাচনটি ছিল, সেই নির্বাচনের নির্ধারিত দিনের আগের রাতে রাত 10টা থেকে বা 9:30 থেকে সিল মারা শুরু হয়েছিল। কিন্তু এবার সেটিকে হার মানিয়ে সন্ধ্যা 7টা থেকেই, আগের দিন সন্ধ্যা 7টা থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আমরা জানছি, সবাই খবর পাচ্ছি যে টাকার খেলা, টাকা লাখ লাখ টাকা উঠছে। এবং সেই সব ঘটনায় অনেককে আটকও করা হয়েছে, অনেককে জরিমানাও করা হয়েছে। যেমন নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। সেটি যে নির্বাচনী কাজে ব্যয়ের জন্য, অর্থ ছড়ানোর জন্য একটি স্পষ্ট। নির্বাচন কমিশন থেকে বা অন্য কোথাও থেকে যেই ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, তার যে অ্যাটিটিউড, নির্দিষ্টভাবে অঙ্ক বলতে না পারা টাকার, এবং টাকার যে অ্যামাউন্ট তিনি বলেছেন পরবর্তীতে গুণে পাওয়া গেল 74 লাখ টাকা। আবার জামায়াতের স্থানীয় প্রার্থী তিনি বললেন তার বাড়িতে একটি গার্মেন্টস আছে, আসলে সেখানে রয়েছে কাপড় সেলাইয়ের একটি দোকান। যাই হোক, শরীয়তপুরের যৌথ বাহিনীর অভিযানে 7.5 লাখ টাকা সহ জামায়াতের এক কর্মী আটক হয়েছে। কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা বিতরণের অভিযোগে জামায়াত ইসলামী এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। সিরাজগঞ্জ 2 আসনে কামারখন্দ উপজেলায় জামায়াত ইসলামী 4 নেতা কর্মীকে 71,000 টাকা সহ বিএনপি নেতারা আটক করেছে, পরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। এখন জামাত নেতৃবৃন্দ কি বলছে যে এইসব টাকা কেন্দ্র খরচের জন্য দেওয়া হচ্ছিল, এবং সেই টাকা বিএনপির লোকজন আবার ছিনতাইও করেছে, মানে সিরাজগঞ্জের ঘটনায়। এদিকে ঢাকা 6 নম্বর আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে সাধারণ জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 2 দিনের কারাদণ্ডও দিয়েছে। পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে এক জামাত নেতাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে 3 আসনে সোনারগাঁয়ে জামাত ইসলামী প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিলির অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেওয়া হয়েছে। আবার মঙ্গলবার গভীর রাতে, এর আগের রাতে চট্টগ্রাম চান্দানায় সে প্রার্থীর পক্ষে অবৈধভাবে টাকা বিতরণের সময় 3 জনকে আটক করা হয়েছে। গাড়িতে এই সময় প্রায় 11 লাখ টাকা ছিল। আবার শহীদুদ্দিন চৌধুরী অ্যানির গাড়ি থেকে 15 লাখ টাকা পাওয়া গেছে, সেটি নিয়ে কেউ কেউ বলছে 80 লাখ টাকা, যাও 15 লাখ টাকা পাওয়া গেছে। সেটি নিয়ে যদিও কিছু হয়নি, বলা হয়েছে যে সেখানে নির্বাচনী খরচ বা নির্বাচনী ফান্ডের টাকা, এগুলা অনেক কিছু ঘটছে। আরো কি ঘটবে আমরা জানি না। এবং টাকা তো অনেক মামুলি বিষয়,
নির্বাচনকে প্রভাবিত বলি, নির্বাচনে কারচুপি বলি, ইঞ্জিনিয়ারিং বলি, এখন তো স্পষ্ট আমাদের সামনে আসছে যে সিল মারার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে ব্যালট পেপার, গণভোটের ব্যালট পেপার হোক আর যে ব্যালট পেপারই হোক, এগুলো তো নির্বাচনের দিন সকালে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে তার খানিক আগে বাদে তো এগুলো পাওয়ার কথা নয়। এগুলো তো সিলগালা করা থাকে। সেই ব্যালট পেপার কেন নির্বাচনের আগের দিন সন্ধ্যা 7টায় এইভাবে ভিডিও চিত্রে ধরা পড়ে সবার কাছে? কি হতে যাচ্ছে, কি হবে? মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এই নির্বাচন আদৌ সুস্থভাবে হবে কিনা, অথবা নির্বাচন শেষ পর্যন্ত কোন পর্যন্ত এগোবে, এটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, প্রশ্ন, রহস্য অনেক কিছু জমাতে শুরু করেছে। এই নাকি ঐতিহাসিক নির্বাচন। মোহাম্মদ ইউনূসকে গণতন্ত্র ও মানবতার দুশ্মন হিসেবে অভিহিত করেন, বেশ কড়া কথা বলেছেন, কিন্তু তার কথাতে বাংলাদেশে কি যায় আসবে সেটা আমি অন্তত বুঝি না। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না বলেও রুবিন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ধর্মের দোহাই দিয়ে অন্যায়, অপকর্ম ও দুর্নীতির দায় থেকে রেহাই পেতে জামাত ইসলামী চেষ্টা করছে। তারা অপকর্ম ঢাকতেও ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করছে, যা বাংলাদেশের জন্য কখনো শুভ ফল বয়ে আনবে না। জামাতের বিরুদ্ধে একটা বড় বিষোদ্গার করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের কথা তুলে ধরে রুবিন বলেছেন, ট্রাম্প প্রশাসন জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক তৈরি করছে, এটা কখনো গ্রহণযোগ্যতা পেতে পারে না। ধর্মের লেবাসে যারা সন্ত্রাসে লিপ্ত, যারা গণতন্ত্রে শ্রদ্ধাশীল নয়, যারা নারীর স্বাধীনতাকে হরণ করছে প্রতিনিয়ত, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হয় কিভাবে? কিন্তু যুক্তরাষ্ট্রের ওই যে ব্যাপারটা, যে অডিও লিক হয়েছিল, অনেকদিন আগের অডিও, সেই অডিও লিক হওয়ার পরে ওয়াশিংটন পোস্ট যে নিউজ করেছিল, সেই নিউজের পরে পরিস্থিতি আমরা পরিবর্তন হতেও দেখেছি। আজকেই রয়টার্সে দেয়া ব্রেন ক্রিস্টেনসন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে ব্যাপারগুলো আমাদের কাছে উল্টো মনে হয়েছে। এবং গত কয়েকদিনে আমেরিকার যে বক্তব্য, আমেরিকার যে কর্মকাণ্ড, তাতে মনে হয়নি যে তারা জামাত ঘেঁষা আচরণ করছে। আজকে ক্রিস্টেনসন স্পষ্ট বার্তা দিয়েছেন রয়টার্সকে যে বাংলাদেশের সঙ্গে ভারতের তারা সুসম্পর্ক চায়, অর্থাৎ ভারতের দৃষ্টি দিয়ে আমেরিকা এই অঞ্চলকে যে দেখতে শুরু করেছে সেটা স্পষ্ট হয়েছে। আর ভারত নিশ্চয়ই চাইবে না যে এই পক্ষ, সাম্প্রদায়িক পক্ষ বাংলাদেশে ক্ষমতা নিক, এবং ভারত যেহেতু চাইবে না, আমেরিকাও চাইছে না। এটাই আজকে রয়টার্সের প্রতিবেদনে সেটা মনে হয়েছে, যদিও মাইকেল রুবিন বলছেন ওয়াশিংটন পোস্টের ওই যে রিপোর্ট, সেই রিপোর্টকে কেন্দ্র করে। এ ব্যাপারে রিপাবলিক ও ডেমোক্রেটদের সঙ্গে একসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে জামাত ইসলামের সহযোগী হয়েছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূস সম্পর্কেও বিষোদ্গার করা হয়েছে, যেটা কতটা সত্য, কতটা যুক্তিযুক্ত, সেটা নিশ্চয়ই দর্শক আপনারা বিবেচনা করবেন। আলোচনায় অংশ নিয়ে রিপাবলিক কংগ্রেসম্যান মিশিগানের টম ব্যারেট, তিনি বলেছেন, ইসলামিক চরমপন্থীরা দেশে দেশে অস্থিরতা তৈরি করছে, ওদের কবল থেকে মানবতা রক্ষায় যুক্তরাষ্ট্র সরব রয়েছে। অর্থাৎ কংগ্রেসম্যান টম ব্যারেট, তিনি মাইকেল রুবিনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন, আমরা সবসময় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার শান্তি স্থিতি অটুট রাখতে বদ্ধপরিকর। ধর্মীয় বিশ্বাসের কারণে কোথাও কেউ আক্রান্ত হোক কিংবা হত্যার শিকার হোক, তাকেও সমর্থন করি না। ভার্জিনিয়ার কংগ্রেসম্যান ডেমোক্রেটের সুহাস সোব্রেনিয়ম, তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাওয়াটা মানা যায় না। একইভাবে দেশটির সবচেয়ে পুরনো এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচনের চেষ্টা চলছে তা ঠিক হচ্ছে না। এই নির্বাচন প্রশ্নবিদ্ধই থাকবে। ডেমোক্রেটের কংগ্রেসম্যান সোব্রেনিয়ম, তিনি এই মন্তব্য করেছেন। অর্থাৎ এই যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে কংগ্রেসম্যানরাও উপস্থিত ছিলেন, সেটা আমরা দেখছি। তিনি বলেছেন, এখন বক্তব্য বিবৃতির সময় নয়, অ্যাকশন দেখাতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে এবং সকলকে জানাতে হবে বাংলাদেশের নির্বাচন সত্যিকার অর্থে অবাধ ও নিরপেক্ষ হচ্ছে না।
ব্রিফিংয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর অ্যাটলার্স ও ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সামিটের চেয়ারম্যান স্যামুয়েল ব্রাউনব্যাক। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হলে তার প্রভাব দেশটির মানচিত্রেই শুধু হেরফের ঘটায় না, অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রভাব ফেলে, গণতন্ত্র বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে, বিশ্বাসযোগ্যতা থাকে না। ব্রিফিংয়ে বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি তুলে ধরেন বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিন সেখানে উপস্থিত ছিলেন, আলোচিত সাংবাদিক বাংলাদেশের, এবং প্রেস ক্লাবের সর্বশেষ এর আগে আওয়ামী লীগ আমলে তিনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। তিনি আটক সাংবাদিকদের মুক্তি দাবি করে বলেন, প্রায় 300 সাংবাদিককে হত্যা মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশে, যেটা প্রফেসর ইউনূস সরকার করেছেন বলে তিনি অভিযোগ করেছেন। অনুষ্ঠানে সাউথ এশিয়ার মাইনরিটি কালেক্টিভিটির প্রেসিডেন্ট প্রিয়া সাহা বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই চলছে বর্বরতা। অর্থাৎ বাংলাদেশের বর্তমান ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। মূলত মাইনরিটি একটা সংগঠনের, দুইটা সংগঠনের আয়োজিত এই ব্রিফিং, যেখানে একাধিক কংগ্রেসম্যান অংশগ্রহণ করেছেন, এবং সেখান থেকে প্রফেসর ইউনূসের কর্মকাণ্ড, জামাতের অ্যাক্টিভিটিস, জামাতের রাজনীতি, এই ব্যাপারে তীব্র এক ধরনের কটাক্ষ করা হয়েছে, এবং আওয়ামী লীগের অনুপস্থিতি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং অগ্রহণযোগ্য নির্বাচন সেই কথা তারা বলার চেষ্টা করছেন। যে চেষ্টাটা তারা করছেন, তখন থেকে নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা বাকি। যদিও বলা হচ্ছে যে এই বৈঠকটা আজকে হয়নি, এই বৈঠকটা আরো 2 দিন আগে হয়েছে। এই